গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস 2 দিন ভিডিও বানাতে পারিনি, সরি। আজকে হরর মুভি নিয়ে আসছি। ভিডিও 100 বছর পুরানো, 140 বছর। লাইভ করতে যাই, দেখি কি হয়। তাহলে শুরু করি। গাইস লাইভ স্ট্রিমার সিদ্ধান্ত নেয় ইউএস এর এক হন্টেড বাড়িতে একাই রাত কাটাবে এবং এর পুরো সময় লাইভ স্ট্রিম করবে। 1880 সালের ওই বাড়িতে ঢুকলো তো বটে, কিন্তু এরপর কি হলো? তো এই রহস্য জানতে হলে দেখতে থাকুন অরিজিনালসে পাওয়া 2022-এর মুভি ডেড স্ট্রিম। এই লোকটার নাম শন রুডি। সে একজন স্ট্রিমার, মানে যারা লাইভ স্ট্রিম করে সোশ্যাল মিডিয়াতে। ওর চ্যানেলের নাম দ্য রেথ অফ শন। তবে এর কন্টেন্ট বেশ আলাদা। রুডি যে সমস্ত জিনিসে ভয় পায় সেই জিনিসগুলোই লাইভ স্ট্রিমে চ্যালেঞ্জ হিসেবে পড়ে, যেমন বাচ্চা সেজে বোট রাইডিং, গাড়ির পিছনের ডিকিতে আটকে থেকে রাইড করা, পুলিশদের গালাগালি করে পালানো ইত্যাদি। ওর এই ভুলভাল কাজের জন্য বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্যান করা হয়েছে, যেমন ইউটিউব। তো রুডি তার ব্র্যান্ড প্রমোশন করার সময় বলে বিগত 7 বছর ধরে সে বিভিন্ন চ্যালেঞ্জ পারফর্ম করছে শুধুমাত্র অডিয়েন্সদের জন্য, কিন্তু এখনও তার সব থেকে বেশি ভয় ভূত নিয়ে। তাই সে ঠিক করেছে একটা চ্যালেঞ্জ পারফর্ম করবে এক রাত হন্টেড হাউসে একা থেকে, এবং এই পুরো ঘটনার লাইভ সিনেমাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিক ক্যামেরা ব্যবহার করবে, যা এর আগে কোনো স্ট্রিমার করেনি। এইবার শুরু হয় প্ল্যান। এতদিন সিনেমা দেখে যেটুকু জেনেছে যে তাদের হাত থেকে বাঁচার জন্য তাকে হোলি ওয়াটার, ক্রুসিফিক্স, নুন, রসুন এবং একটা সিলভার কুড়ুল ইউজ করতে হবে। তবে এখানে বেশ কিছু নিয়ম থাকবে। যদি বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটে তাহলে সেটা তাকে অবশ্যই চেক করতে হবে, আর সে যদি চেক না করে তাহলে তাকে কোনো অডিয়েন্স সুপার চ্যাট করবে। আর এই চ্যালেঞ্জ লাইভ ফিড প্ল্যাটফর্মে অক্টোবরের 20 তারিখে রাত 11টা থেকে লাইভ হবে। তো মেন্টাল প্রিপারেশন নিতে নিতেই ডেট চলে আসে এবং আমরা তাকে ইউএস এর ম্যাকগ্রেডি রোডের হন্টেড হাউস ডেথ ম্যানরের সামনে লাইভ স্ট্রিম করতে দেখি। এবার কেন এটাকে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলা হচ্ছে? কারণ এই অ্যাডভেঞ্চারের জন্য সে নিজে একটা সাউন্ড ট্র্যাক বানিয়েছে, যেটার নাম শন কার্পেন্টার হ্যালোইন। সাথে তার হাতে একটা ব্রেসলেট রয়েছে, যেটা ফ্লিপ করলে সেলফি ক্যামেরা এবং পিওভি ক্যামেরায় সুইচ হবে। এছাড়াও সাথে রয়েছে নাইট ভিশন ক্যামেরা এবং একাধিক গোপ্রো, যেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করবে। চ্যালেঞ্জ আরও কঠিন করার জন্য যাতে ভয় এখান থেকে পালাতে না পারে, তাই জন্য গাড়ির স্পার্ক প্লাগ খুলে ফেলে দেয়। ক্যামেরা নিয়ে বাড়ির দিকে এগোনোর সময় রুডি ডেথ ম্যানরের কিছু ইতিহাস বলে, যেমন এই বাড়ি 1880 সালে এক ধনী ব্যক্তি মিস্টার প্র্যাট তার মেয়ে মিলড্রেড প্র্যাটের জন্য তৈরি করেন। মিলড্রেড পেশায় পোয়েট ছিল, কিন্তু কোনো অজানা কারণে ওনার মেয়ে গলায় দড়ি দেয়, যেটা ছিল এই বাড়ির প্রথম মৃত্যু। এইবার প্রশ্ন হচ্ছে, তার মৃত্যুর কারণেই কি এই বাড়ি অভিশপ্ত হয়, নাকি তার আগে থেকেই এটা অভিশপ্ত ছিল? কিন্তু যাই হোক, সময়ের সাথে বাড়ির অনেক দুর্নাম রয়েছে। যেমন কয়েক বছর আগে এই বাড়ির সামনে একটা বডি পাওয়া গেছিল, যার পুরো মুখ ইঁদুরে খেয়ে ফেলেছিল। এই বাড়ির বাইরে থেকে সম্পূর্ণ ফুটেজ ক্যাপচার করার জন্য সামনের একটা কাঠের গুঁড়িতে রুডি ইনফ্রারেড মোশন অ্যাক্টিভেটেড ক্যামেরা ফিট করে। এতে যে কোনো জিনিস এই ক্যামেরার সামনে দিয়ে যখনই পেরিয়ে যাবে তখন তার ছবি অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। এরপর রুডি বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। স্বাভাবিক অর্থেই এত বছর কেউ না আসার কারণে পুরো বাড়ি অপরিষ্কার। রুমের প্রতিটা দেওয়ালে স্কাল্পচার এবং কিছু অজানা সাইন আঁকা রয়েছে। রুডি যাতে ভয় পালাতে না পারে তাই দরজা লক করে চাবিটা নিচের ম্যান হোলে ফেলে দেয়। লাইভে রুডি বলছিল মিলড্রেড মারা যাওয়ার পরে বাড়িতে আরও 11 জনের মৃত্যু হয়, তাই 1956 সাল থেকে এই বাড়িটা ফাঁকাই পড়ে রয়েছে। বাড়ির পুরনো রান্নাঘরে ঢুকলে দেখে ওর সাথে লাগোয়া একটা রুম রয়েছে এবং আরেকটা সিঁড়ি তার পাশ দিয়ে উপরে উঠে গেছে। প্ল্যান অনুযায়ী সে আপাতত মাস্টার বেডরুম ও রান্নাঘরে ক্যামেরা সেট করে। এছাড়াও যেখানে তার সন্দেহ হবে সেখানে আরও ক্যামেরা লাগানো হবে। রুডি বাড়ি সম্পর্কিত আরও একটা ঘটনা শেয়ার করে। 1910 সালে ম্যাক্স লোল্যান্ড নামের এক ব্যক্তি নাকি এই রুমে থাকাকালীন এমন কিছু অশুভ স্বপ্ন দেখত যা কল্পনার বাইরে। তার কিছু এক্সপেরিয়েন্স তিনি ডায়েরিতেও লিখে গেছেন। লেখা অনুযায়ী একদিন ঘুম থেকে উঠে তিনি এই রুমের উত্তর দিকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন,
যার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু এইটুকু বোঝা যায় সে তার দিকেই দেখছিল। ম্যাক্স নাকি মাঝের মধ্যেই তাকে দেখতে পেত এবং সে ফিসফিসিয়ে একটাই কথা বলতো, দ্য পন্ড ওয়াটার স্টিল। এই ঘটনার 1 বছর পর মাস্টার বেডরুমের এই বিছানায় ম্যাক্স ঘুমের মধ্যেই মারা যায়। এরপর 1995 সালে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম বাড়িতে এসে পার্টিকুলার এই রুমের উত্তর দিক থেকে একটা ছবি ক্যাপচার করেছিল। রুডি পাশের সিঁড়িটার সামনে গিয়ে বলে এর ঠিক উপরের ওই জায়গাটায় মিল্ড্রেড গলায় দড়ি দিয়েছিল। সিঁড়ি পথে ওঠার সময় সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য শন কার্পেন্টার হ্যালোইন মিউজিক প্লে করে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে প্রথম যে ঘরটা পড়ে সেটার নাম দ্য নার্সারি। এই রুমটায় টোটাল 5টা বাচ্চা মারা গেছে। রুডি 1998 সালের একটা ভিডিও প্লে করে যেখানে এক বাচ্চা মেয়ে দ্য নার্সারি রুমের বাইরে দাঁড়িয়েছিল। তাকে ঢুকতে বললে বাবাকে জানায় কেউ নাকি তাকে বলেছে এটা তোমার রুম নয়, বেরিয়ে যাও। তবে কে বলেছে সেটা জিজ্ঞেস করলে মেয়েটা রুমের দিকে শুধু আঙুল তোলে। তাই রুডি এই রুমে ক্যামেরা সেট করে। এরপর লাস্ট ছিল বাথরুম। এই বাথরুম নিয়েও কিন্তু একটা ঘটনা রয়েছে। 1955 সালে এই বাথটবে একজনের মৃত্যু হয়েছিল। সেখানেও ক্যামেরা লাগিয়ে 2002 একটা ইভিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রিলেটেড ভিডিও প্লে করে। এই ইভিপি মেশিনের পার্টিকুলার তরঙ্গের দ্বারা এমন কিছু আওয়াজ ক্যাপচার করা যায় যেটা মানুষ শুনতে পায় না। এই ভিডিওতে যে ক্যামেরাম্যান ছিল সে অসুস্থ অনুভব করে এবং তার ইভিপি মেশিনের রেকর্ডিংয়ে শুনতে পায় কেউ যেন বলছে মামা মানে মা এবং পন্ড ওয়াটার। তাহলে কি এই বাথরুমে এখনো কেউ রয়েছে? মিল্ড্রেডের স্যাড পোয়েমের মাধ্যমে এই বাড়ি এবং তার একাকিত্বের অনেক ঘটনা লিখে গেছে। সে এখানে 8 বছর থেকেছে। একসময় মিল্ড্রেড একজন হ্যান্ডসাম পাবলিশার্স লার্স জর্গেনসনের প্রেমে পড়ে। তারা একে অপরকে 2 বছর ধরে লাভ লেটার লিখত। কিন্তু এরপর কি হলো সেটা অবশ্য রুডি বলে না, কারণ সব শুরুতে বললে তো হয়েই গেল। রুডি হলওয়েতে আরেকটা ক্যামেরা সেট করে পাশের রুমটায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ একমাত্র এই রুমেই কোনো কিছু ঘটেনি, যেটা সে নাম দেয় সেফ রুম। ব্যাগ, ল্যাপটপ ও সমস্ত সেট আপ রেখে ঘরের কোণে ক্যামেরা লাগায়। এই রুমের সাইডে একটা ক্লোজেট ছিল, যেটা ওপেন করলে পুরনো কিছু ড্রেসের সাথে তার পিছনে লাগানো একটা কাঠের বোর্ড পায়, যেখানে হাতে সাইনের মতো কিছু একটা আঁকা। জিনিসটা অশুভ মনে হলে রুডি ওটাকে ফেলে দেয়। এরপর কমেন্ট করতে বসলে দেখে সুপার চ্যাট বেড়েই চলেছে। সবাই তাকে বাড়িটা এক্সপ্লোর করতে এবং আত্মাদের ডাকতে বলছে, আর সাথে শুনতে চায় মিল্ড্রেডের ঘটনা। রুডি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিল, তাই অডিয়েন্স ডিমান্ডে সিয়ন্স পারফর্ম করতে রাজি হয়। কিন্তু কোন রুমে করবে সেটা ঠিক করবে সে নিজেই। এইবার শুরু হয় মিল্ড্রেডের কাহিনী। তো ওরা 2 বছর একে অপরকে লাভ লেটার লেখার পর লার্স তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার সাথে বস্টন শিফট করতে বলে। মিল্ড্রেড এতে রাজিও হয়, কিন্তু শিফট করার ঠিক 2 দিন আগে অপ্রত্যাশিতভাবে লার্স মারা যায় এবং ঠিক এর পরের দিন হলওয়ে আর সিঁড়ির ঠিক ওই জায়গাটায় মিল্ড্রেড গলায় দড়ি দেয়। সবাই বলে এই বাড়িতে নাকি যারা মারা গেছে তাদের আত্মা এইখানেই আটকে রয়েছে এবং তারা কোনোদিন মুক্তি পায়নি, কারণ মিল্ড্রেড তাদের আত্মা আটকে রেখেছে ফ্যামিলি তৈরি করার জন্য, যেটা সে জীবদ্দশায় কোনোদিনও পূর্ণ করতে পারে। রুডি নার্সারি রুমের বিছানার তলায় ঘাঁটাঘাঁটি করে একটা পুতুল পায়। সেটাকে পাশের চেয়ারে বসে উদ্দেশ্য করে বলে এই বাড়িতে যে সমস্ত আত্মা রয়েছে তাদের মধ্যে কারোর হয়তো এই পুতুলটা ছিল, আমি তাকে এখানে আসার আহ্বান জানাচ্ছি। কথাটা শেষ করে রুডি অপেক্ষা করতে থাকে, কিন্তু সেরকম কারোর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। আর তখনই চিৎকার করে এক ছুটে সেফ রুমে চলে আসে। লাইভে কয়েকজন কন্টিনিউ হলের একটা ভিডিও সেন্ড করতে থাকে, যেখানে ওরা ক্লেম করছে কাউকে নাকি দেখেছে। রুডি প্রথমে অবশ্য খেয়াল করেনি, কিন্তু ল্যাপটপ খুলে ভিডিও প্লে করতেই চোখ ছানা বড়া হয়ে যায়। পরিষ্কার দেখতে পাচ্ছে একটা সাদা মতো কিছু যেন বাথরুমে ঢুকলো। রুডি এতটাই বোকা যে ভিডিওটা দেখা মাত্র সেখানে পড়ে থাকা একটা সাদা চাদর মাথায় ঢেকে নিয়ে বসে পড়ে। লাইভে সবাই দরজা খুলে জায়গাটা চেক করতে বললে প্রথমে সে রাজি হয় না, কিন্তু দর্শকরা তখন বলে আমরা তাহলে স্পন্সর দেওয়া বন্ধ করে দেবো, অর্থাৎ সুপার চ্যাট দেওয়া। তাই রুডি আর কি করে, স্পন্সরের লোভে দরজা খুলে বাইরে বেরোয়। যাওয়ার আগে গলায় জেসাস ক্রস ঝুলিয়ে নেয়। হলে তেমন কিছুই নজরে পড়ছে না, কিন্তু বাথরুমের দরজাটা হালকা খোলা।
তখনই কোথাও দরজা খোলার আওয়াজ আসে। মনে হয় কেউ যেন, আওয়াজটা খুব কাছে এসে গেছে। তাই রুডি চিৎকার করে সেফ রুমে এসে দরজা লাগিয়ে মেঝেতে পড়ে থাকা ওই হাতে সাইনওয়ালা কাঠের টুকরোটা ভেঙে ফেলে। পরক্ষণে দরজায় জোর ধাক্কার আওয়াজ, প্রাণটা এই বেরিয়ে যাবো করছে। তখনই দরজা খুলে একটা মেয়ে রুডিকে দেখে আনন্দে চিৎকার করে বলে, হে রুডি, আমি ক্রিসি, তোমার খুব বড় ফ্যান। যখন লাইভে দেখলাম তুমি আমাদের এলাকায় আছো, তখন আর সামলাতে না পেরে আমি এখানে চলে এসেছি। প্লিজ 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 আমায় তাড়িয়ে দিও না। আসলে তাড়ানো তো দূরের কথা, রুডি ওকে দেখে প্রাণ ফিরে পায়। জড়িয়ে ধরে বলে, আমি আশাই করিনি যে এখানে ভূত বাদে অন্য কিছু দেখতে পাবো। এবার শান্ত হয়ে কারণ তার এখনো বিশ্বাস হচ্ছে না মাঝরাতে 1-1.5 ঘন্টা ড্রাইভ করে কেউ তার সাথে এই ভূতের বাড়িতে দেখা করতে আসবে। পিসি বলে, আমি নিজেও ভূতের ব্যাপারে এক্সপার্ট, তাই আমি তোমার সাথে এখানে থাকবো। কিন্তু রুল তো এটা ছিল না, সে বলেছিল একা থাকবে। দর্শকরা এখন যদি দেখে রুডি ভয়ে অন্য কারো সাহায্য নিচ্ছে, তাহলে তো সুপার চ্যাট বন্ধ হয়ে যাবে। তবে ক্রিসি বলে, তুমি চেক করো, আমি আসার পর দর্শক আরো বেড়ে গেছে। রুডির প্রথমে বিশ্বাস হয় না, তাই ল্যাপটপে লাইভ নাম্বার দেখে চমকে যায়, কারণ এখন প্রায় দ্বিগুণ দর্শক তার ভিডিও দেখছে। ক্রিসি বলে, আচ্ছা আমি থাকবো কি থাকবো না সেটা তো পোলিং করে জিজ্ঞেস করতে পারো। রুডি কথা মতো সেটাই করলে 90% পজিটিভ ভোট আসে। তাই কোনো উপায় না থাকায় রুডি ক্রিসিকে তার সাথে রাখে। উত্তেজিত হয়ে রুডি ক্রিসির মাথায় একটা ক্যামেরা লাগিয়ে হলওয়েতে আসে। এখানে ওরা দুজন একে অপরের উল্টোভাবে হাঁটছিল, যাতে ক্যামেরার সামনে পিছনে দুটো দিকেই নজর রাখা যায়। ক্রিসি ওকে মাস্টার বেডরুমে যেতে বলে। রুডি প্রথমে যেতে না চাইলেও সেখানে ঢুকলে হঠাৎ ক্রিসির ক্যামেরা ব্ল্যাঙ্ক হয়ে যায়। চমকে পিছন ঘুরে দেখে সে রীতিমতো ভয় চিৎকার করে ডাকতে থাকলে হঠাৎ স্ক্রিনে দেখে ক্রিসি তো সামনেই দাঁড়িয়ে। সে নাকি পাশের রুমগুলো একাই চেক করতে গেছিল। রুডি পরিষ্কার জানিয়ে দেয়, নিয়ম অনুযায়ী আমরা একে অপরকে ছেড়ে কোথাও যাব না। এইবার সবকটা ক্যামেরা চেক করলে কিছুই গতিবিধি নজরে আসে না, সবই নর্মাল। আর তখনই ক্রিসি একটা আওয়াজ শুনে চেঁচিয়ে উঠলে ক্লোজেটের কাছে গিয়ে দেখে ওটার ভিতরে একটা গর্ত। যতদূর মনে হচ্ছে এটার ওই পারে কিছু একটা আছে। রুডি ওখানটা ভাঙতেই দেখে একটা সিঁড়ি অন্ধকার বরাবর নিচে নেমে গেছে, হয়তো কোনো সিক্রেট রুম। দুজন নিচে নামলে ভ্যাপসা গন্ধ নাকে আসে। নজর পড়ে সিঁড়ির কোণে ভিতর দিক করে রাখা একটা সিন্দুকের উপর। কোনো তালা লাগানো নেই। ওটার ভিতরে কয়েকটা ড্রেস, একটা ছোট্ট কাঠের বক্স আর ডায়েরি রাখা। রুডি বক্সটাকে পকেটে ঢুকিয়ে ডায়েরি ওপেন করলে দেখে এটা মিল্ড্রেড প্র্যাটের নিজস্ব জার্নাল। রুডির তো খুশির অন্ত থাকে না। তখনই পাশে পড়ে থাকা বিড়ালের পচা বডি দেখে ওরা দুজন ভয়ে সেফ রুমে এসে দর্শকদের চ্যাট দেখে মনে পড়ে সিয়ন্সের কথা। বোর্ডের তীর ঘোরালে কাঁটা স্পিরিট বোর্ডে এসে থামলে ঠিক করে ওরা উইজা বোর্ড ব্যবহার করবে। এবার সব কিছু সেট আপ করে প্ল্যানচেট শুরু করলে রুডি এই বাড়ির বাচ্চাটাকে স্মরণ করে। তখনই উপরের রুমে খটখট আওয়াজ। রুডি উত্তেজিত হয়ে প্রশ্ন করে, তোমরা কি মিল্ড্রেড নামক কোনো আত্মার কারণে মারা গেছো? কোনো রেসপন্স আসে না। ক্রিসি সাজেশন দেয়, সে একটা মন্ত্র জানে যেটার সাহায্যে আত্মাদের ডাকা খুব সহজ, সাথে এটা অতৃপ্ত আত্মাদের শান্তি কামনা করার জন্যেও ব্যবহার করা হয়। তাই ওর সাথে মন্ত্রটা রুডিকে রিপিট করতে বলে। রুডি না চাইলেও ওর সাথে মন্ত্রোচ্চারণ করে। জাস্ট মন্ত্র শেষ করতেই উপরের বাথরুম থেকে ভীষণ জোর আওয়াজ আসে। পিসি বাথরুম চেক করতে যেতে বললে রুডি বলে, আমাদের এই মুহূর্তে যাওয়া হয়তো ঠিক হবে না। কিন্তু সে নাছোড়বান্দা। এমনকি একটা সময় পিসিকে একা গিয়ে চেক করতে বললে সবাই কমেন্ট করে, পিসি তোমার থেকে অনেক বেশি সাহসী। কিন্তু রুডি সবাইকে ম্যানিপুলেট করে পিসিকে একাই বাথরুম চেক করতে পাঠিয়ে দেয়। ওর কপালে যেহেতু ক্যামেরা লাগানো, তাই রুডি সেফ রুমে বসে ট্যাবের মাধ্যমে ওর উপর নজর রাখছিল। কিন্তু পরক্ষণে রুডির ঠিক পাশে রাখা উইজা বোর্ডের সিলেকশন টুলটা হঠাৎ জায়গা পরিবর্তন করে। কি হলো ব্যাপারটা বুঝে ওঠার আগেই ট্যাব চেক করতে গিয়ে দেখে সব ক্যামেরা বাদে শুধুমাত্র পিসির ক্যামেরাটাই কাজ করছে না। প্রচন্ড ভয় তাকে খুঁজতে গেলে বাথরুমের ঠিক পাশের রুম থেকে পিসি বেরিয়ে এসে রুডিকে চলে যায়। এতক্ষণে সে প্রচন্ড রেগে যায়, কারণ শুরু থেকে পিসি বড্ড অদ্ভুত বিহেভ করছে। সে কি আদৌ তার ফ্যান? এমনকি মাঝের মধ্যে এমন এক জায়গায় লুকিয়ে পড়ছে যেন এই বাড়ি তার বহু দিনের চেনা। হঠাৎ প্রশ্ন জাগে, সে এইখানে ঢুকলোই বা কি করে, কারণ সদর দরজায় তো তালা লাগানো।
ক্রিসি বলে ও জানলা টপকে ঢুকেছে, কিন্তু রুডি কিছুতেই বিশ্বাস করে না। এমনকি তাকে এই ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলে, কারণ সে একা সেফ রুমে বাচ্চাদের জন্য এক্সরসিজম করবে, আর যদি দরকার পড়ে গুগল তো আছেই। কথাটা শুনে ক্রিসি কেমন যেন চুপ করে যায়, আর পরক্ষণে অদ্ভুতভাবে হেসে এক ঝটকায় রুডির উপর ঝাঁপিয়ে পড়ে গলার সাইডটা কামড়ে ছিঁড়ে নেয়। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে পাশের দেওয়াল থেকে বেরিয়ে থাকা কাঠের টুকরো রুডি গলা লক্ষ্য করে ঢুকিয়ে দিলে ঘটনাস্থলে ক্রিসি মারা যায়। রুডি পুরোপুরি হতভম্ব, কারণ পুরো ঘটনা লাইভে ঘটেছে। তাই দর্শকদের পুলিশ ডাকতে বলে সবার কাছে ক্ষমা চেয়ে বাইরে আসতেই চমকে যায়, কারণ সেখানে ক্রিসির বডি নেই। কিন্তু এটা কি করে হলো? ওর নাম ধরে ডাকলে কোনো উত্তর আসে না, আর তখনই উপর থেকে হিংস্র গর্জনের সাথে আওয়াজ। ভয়ে এক ছুটে সেফ রুমে ঢুকে দরজা বন্ধ করে ট্যাপ চেক করে যা দেখলো, রুডি একেবারে হতভম্ব, কারণ ক্যামেরায় দেখা যাচ্ছে হলওয়ের ঠিক কোণে দড়িতে ঝুলছে মিলড্রেডের লাশ। ততক্ষণে লাইভে সবাই তাকে পালাতে বলছে, কিন্তু পালাবে কি করে? যেখানে লাশটা ঝুলছে ওটার সামনেই তো সিঁড়ি। ইতিমধ্যে একটা বাচ্চা ছেলের ভিডিও কমেন্টে আসে, যেটা এসে বলে ক্লোজেটের মধ্যে হাতের চিহ্ন আঁকা যে কাঠের বোর্ডটা ছিল ওটাকে হামসা বলে। প্রাচীন ইহুদি, মুসলিম, খ্রিস্টান এবং পেজান্সরা এটাকে নেগেটিভ শক্তি দূরে রাখার জন্য ব্যবহার করে, কিন্তু তুমি ওটাকে না জেনেই ভেঙে দিয়েছ। কথাটা শুনতে রুডির ভিতরটা শুকিয়ে যায়, কারণ হামসা এই সেফ রুমে ছিল বলেই এখানে এতদিন কিছু হয়নি, কিন্তু তার বোকামির জন্য মিলড্রেড এখনো মুক্ত। রুডি ভয় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাকে শোনার মতো কেউ নেই। এখন একটাই উপায় রয়েছে, যদি সিঁড়ি থেকে নেমে পালানো যায়, কিন্তু সামনে ঝুলছে মিলড্রেডের দেহ। তবে ওটা কিন্তু সে একমাত্র ইনফ্রারেড ক্যামেরার সাহায্যেই দেখতে পাচ্ছে, নর্মাল চোখে নয়। ট্যাবের স্ক্রিনে দেখে এগোতে এগোতে হঠাৎ ক্রিসি গলা টিপে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড ভয় চিৎকার করতে গিয়ে রুডি কথা বলার শক্তি হারিয়ে ফেলে। সর্বশেষ চেষ্টা দিয়ে তাকে কাঁধ থেকে ফেলতেই ক্রিসি সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। এই সুযোগে রুডি সদর দরজার সামনে এসে ম্যানহোল থেকে চাবি খোঁজার চেষ্টা করলে সেটা পেয়েও যায়, কিন্তু ক্রিসির আওয়াজ শুনে ভয় জানলা ভেঙে পালাতে গেলে পায়ে চোট লাগে। ততক্ষণে লাইভে অডিয়েন্সরা তাকে ওই চাবি দিয়ে কাঠের বক্সটা খুলতে বলে। রুডি এতক্ষণ ভাবছিল এটা সদর দরজার চাবি, কিন্তু না, এটা সেই বক্সের। ওপেন করতেই মিলড্রেডের একটা পুরনো ছবি পায়, যেটা সম্পূর্ণ ক্রিসির মতো দেখতে। অর্থাৎ এতক্ষণ সে ভুল ভাবছিল যে ক্রিসি মিলড্রেডের কারণে পজেসড, কিন্তু আদতেই সেটা নয়, কারণ ক্রিসি আর অন্য কেউ নয়, স্বয়ং মিলড্রেড। এছাড়াও বক্সে কাপড়ে মোড়া একটা কাটা আঙুল রাখা ছিল, যেটা দেখে আইডেন্টিফাই করতে পারে যে এটা মিলড্রেডের আঙুল। ততক্ষণে বাকিরা উপরে জানলা দিয়ে তাকে ঝাঁপ মারতে বলে। রুডি রাজি না হলেও পাশে পড়ে থাকা বড় দড়ি দেখে তার মনে একটু হলেও সাহস জাগে। রুডি আর দেরি না করে দ্য নার্সারি রুমের জানলা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় এবং বিছানার এক সাইডে দড়ি বেঁধে নামতেই যাবে, আর তখনই দেখে বিছানায় সাদা চাদরের নিচে কেউ যেন শুয়ে কাঁদছে। আর পরক্ষণে সেটা এক ঝটকায় ওর দিকে এগিয়ে আসলে রুডি প্রাণপণে দৌড়ে সেফ রুমে ঢুকে যায়। তখনই এক মহিলার মেসেজ আসে। তিনি ব্রাউন ইউনিভার্সিটির ল্যাটিন প্রফেসর। উনি বলেন ক্রিসি সিয়ন্স পারফর্ম করার সময় মৃতদের সাথে ইন্টারাকশন করার জন্য যে মন্ত্র রুডিকে দিয়ে বলা করিয়েছিল সেটা আসলে মিথ্যে, কারণ এই মন্ত্র ট্রান্সলেট করার পর যেটা দাঁড়ায় সেটা হলো, আমি নিজের ইচ্ছায় তোমার প্রতি আমার আত্মা উৎসর্গ করলাম। অর্থাৎ এতক্ষণ মিলড্রেড ওর সাথে চালাকি করেছে, তাই মহিলাটি তাকে যেমন করেই হোক বাড়ি ছেড়ে দ্রুত পালাতে বলে। কিন্তু এত কিছুর মাঝেও বেশ কিছু দর্শক পুরো ব্যাপারটাই সাজানো বলে মনে করছিল, তাই বিভিন্নভাবে ওর সাথে কমেন্টে মজা করতে থাকে। কেউ আবার তাকে মিলড্রেডের হাতে খুন হওয়ার থেকে বাঁচার জন্য নিজেকেই মেরে ফেলতে বলে এবং কমেন্টে RIP রুডি স্প্যাম করতে থাকে। এই কমেন্টগুলো দেখে রুডি উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করলে আবার একটা আওয়াজ শুনে চমকে যায়। তখনই কি ভেবে পায়ের কাপড়টা সরাতেই দেখে মিলড্রেড। কোনো রকমে উঠে কিছু না ভেবে এক ছুটে উপরে জানলা দিয়ে রুডি নিচে ঝাঁপ মারে। কয়েক সেকেন্ড ঘোরের মধ্যে থাকার পর উঠে দেখে পায়ে কাঠের টুকরো বা কিছু একটাই লেগে বেশ কিছুটা জায়গা কেটে ফাঁক হয়ে গেছে, কিন্তু এখনো পুলিশ আসছে না কেন? তাই যতক্ষণ না কেউ আসছে নিজেকে সামলাতে হবে, তাই পকেটে রাখা ফার্স্ট এড কিট বের করে ক্ষতস্থানটা ড্রেসিং করে ব্ল্যাক টেপ দিয়ে বেঁধে দেয় যাতে রক্ত না বেরোয়। ইতিমধ্যে ছুটে গাড়ির সামনে আসলে হঠাৎ মনে পড়ে পাশের জঙ্গলটায় গাড়ির স্পার্ক প্লাগ ছুঁড়ে ফেলে দিয়েছিল।
তো ওটাকে যেমন করেই হোক খুঁজে বের করতে হবে। অনুমান করে জঙ্গলের সেই জায়গায় এসে একটু খোঁজাখুঁজি করতে জিনিস দুটো পেয়েও যায়, কিন্তু পাশ থেকে গোঙানির শব্দ কানে আসে। প্লাগ দুটো তুলে বেরোতেই যাবে, তখনই জঙ্গলের মধ্যে বিকৃত ক্রিয়েচার দিকে ছুটে পালাতে গেলে গাড়ির সামনে এসে উল্টে পড়ে যায়। হেই, তুমি কি শন? সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন পুলিশ। অর্থাৎ এতক্ষণ যার জন্য ওয়েট করছিল সে এসে পড়েছে। আনন্দে রুডি তাকে জড়িয়ে ধরে। কিন্তু পুলিশের গাড়ি কোথায়? সে এলোই বা কি করে? তখনই পুলিশটা অদ্ভুত বিহেভ করে অপার্থিব স্বরে কথা বলতে শুরু করলে রুডি ওকে মেরে এক ছুটে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পর দেখে কাঁচ লাগানো অবস্থায় বাইরে কাউকে দেখা যাচ্ছে না, তাই গাড়ির ভেতর পড়ে থাকা ক্যামেরাটা একটা লাঠির মধ্যে লাগিয়ে কাঁচের বাইরে বের করে দেখার চেষ্টা করে। দেখে পুলিশটা মাটিতে শুয়ে কাঁপছে। রুডি ভয়ে কাঁচ তুলে ভেতরেই বসে পড়ে। তখনই একজন কমেন্ট করে যে তারা হামসা লেডিকে খুঁজে পেয়েছে। কমেন্টের একটা ভিডিও প্লে করলে দেখে একজন ঠাকুমা যার নাম হেডি, তিনি 15 বছর বয়সে এই বাড়িতে ন্যানির কাজ করতেন। তখন মিল্ড্রেডের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং এই বাড়িতে মিল্ড্রেডের প্রভাব কমানোর জন্য ওই ক্লোজেটে হামসা বানিয়ে রাখেন, যেটা রুডি ভেঙে দিয়েছে। তবে এখন বাঁচতে হলে একটাই উপায়, যেহেতু মিল্ড্রেডের আত্মা এখন ডেভিলের কন্ট্রোলে, তাই সে এখন পাওয়ারফুল। তেমনই হামসাটাকেও ততটাই পাওয়ারফুল বানাতে হবে যেটা ওর সমতুল্য, এবং সেক্ষেত্রে স্যাক্রিফাইস হিসেবে ব্যবহার করতে হবে মাংস। তখনই পুলিশটা এক অদ্ভুত আকার নিয়ে গাড়িতে এসে ধাক্কা মারলে নিজেকে বাঁচানোর জন্য রুডি পটেটো গান নিয়ে বসে পড়ে। কিন্তু উল্টো দিকের কাঁচের জানলা ভেঙে পুলিশ তাকে টেনে বের করে। কিন্তু এইবার নিজেকে বাঁচানোর জন্য পটেটো গান শ্যুট করতেই সেটা তার বুকের এপার ওপার হয়ে যায়। কিন্তু এইসবের মাঝে ট্যাবের স্ক্রিনটাও ভেঙে গেছিল। কি করবে ভেবে না পেয়ে আবার গাড়িতে উঠে বসে। এখন বুঝতে পারছে না যে আদৌ লাইভ চলছে কিনা। হঠাৎ মনে পড়ে মিল্ড্রেডের ডায়েরির কথা। ওটা খুলতেই ভিতর থেকে একটা চিরকুট বেরিয়ে আসে, যেটায় আনহোলি হ্যান্ড অফ পাওয়ারের ব্যাপারে লেখা ছিল, যেটা এক রকমের রিচুয়ালস যার মাধ্যমে আত্মাদের কন্ট্রোল করা যায়। তো এইবার রুডি দর্শকদের কথা ভেবে মনে সাহস জুগিয়ে শন কার্পেন্টার হ্যালোউইন মিউজিক বাজিয়ে ভিতরে প্রবেশ করে টেবিলে রাখা হোলি ওয়াটার ও মিট কাটার নিয়ে সাথে লাঠির ডগায় ছুরি বেঁধে উপরে রসুন লাগিয়ে শুরু করে মিল্ড্রেড হান্টিং। সিঁড়ি টপকে সেভ রুমে এসে ল্যাপটপ ওপেন করলে দেখে সৌভাগ্যবশত লাইভ এখনও চলছে। তখনই নার্সারি রুম থেকে কান্নার আওয়াজ। বুঝতে পারে জিনিসটা আরও খারাপ থেকে খারাপতর হতে চলেছে, তাই লাইফে রুডি সকলের থেকে ক্ষমা চেয়ে নেয় আজ পর্যন্ত যা যা বাজে কাজ করেছে তার জন্য। এমনকি বর্ণবিদ্বেষী মনোভাব থেকে বেরিয়ে এসে এই লাইফটা ব্ল্যাকস এবং মেক্সিকানদের প্রতি উৎসর্গ করে প্রশংসার সাথে বলে, আমি রুডি তোমাদের এমন লাইফ এক্সপিরিয়েন্স দিতে চলেছি যা আজ অবধি কোনো ক্রিয়েটার করেনি। এই বলে মিউজিকের সাথে লাঠিতে লাগানো ছুরির মধ্যে ক্যামেরা লাগিয়ে চেঁচিয়ে বলে, মিল্ড্রেড আমি আসছি। রুডি হলওয়েতে বেরিয়ে রিচুয়ালসের মন্ত্র জোরে জোরে বলতে শুরু করলে নার্সারি রুম থেকে জোর আওয়াজ শুনতে পেয়ে ওখানে ঢুকে দেখে বিছানায় একটা বাচ্চা বসে। রুডি টেবিলে রাখা পুতুলটা নিয়ে ওর দিকে এগোলে বাচ্চাটা ফিরে তাকাতেই দেখে ওর পেট থেকে আরেক ভয়ানক রূপে বিকৃত ক্রিয়েচার বেরিয়ে বসে আছে। রুডি ভয়ে দরজা লাগিয়ে বাইরে থেকে হোলি ওয়াটার ছড়িয়ে দেয়। তখনই পাশ থেকে মিল্ড্রেড ক্ষীণ গলায় ডেকে ওঠে। হলের ক্যামেরা অন করলে রুডি একজন অদ্ভুত কাউকে হেঁটে আসতে দেখে। অর্থাৎ মিল্ড্রেড বাদে রুডি যাদের দেখতে পাচ্ছে তারা এই বাড়িতে মারা যাওয়া অতৃপ্ত আত্মা, যাদের মিল্ড্রেড এখানে আটকে রেখেছে। রুডি তাকে লক্ষ্য করে মারতে গেলে উল্টে নিজেই মার খেয়ে ভয়ে বাথরুমে ঢুকে পড়ে। বাইরে পরিষ্কার মিল্ড্রেডের উপস্থিতি বোঝা যাচ্ছে, তার কণ্ঠস্বরে এক ভয়ানক শিহরণ। হঠাৎ লাইট অফ। কানের একদম পাশে মিল্ড্রেড বলে ওঠে, যখন লাইট এলো দেখা যায় রুডির চোখ দুটো সাদা আর সে বাথটাবে বসে আছে। তখনই মিল্ড্রেড ওর মাথা ধরে জলে ডুবিয়ে দুটো থাপ্পড় মারতে চোখ দুটো নর্মাল হয়ে যায়। আর ইতিমধ্যে জলের ভেতর থেকে উঠে আসে আর এক ভয়ানক আত্মা। রুডি নিজেকে বাঁচানোর জন্য হোলি ওয়াটারের সিরিঞ্জ ওর চোখে ঢুকিয়ে দিতেই হঠাৎ মাথাটা ফেটে গেলে গোটা শরীরে হলুদ তরল ছড়িয়ে পড়ে। নিজেকে সামলে বাইরে আসতেই উপর থেকে মিল্ড্রেড ঝাঁপিয়ে যায়। দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। শনের মাথা দেওয়ালে ঠুকে ঠুকে প্রাণ ওষ্ঠাগত। অবশেষে মিট কাটারটা মিল্ড্রেডের মাথায় ঠুকিয়ে দিলেই সব শান্ত। এই সুযোগ পালানোর। কিন্তু এত কিছুর পরেও মিল্ড্রেড উঠে সেফ রুমে ঢুকতেই শন ট্রিক করে
পিছন দিয়ে তাকে অ্যাটাক করে মেঝেতে আঁকা হামসার মধ্যে এনে বেঁধে রিচুয়াল শুরু করলে কোনো লাভ হয় না। মিলড্রেড একের পর এক ঘুষি মেরে ওকে কাবু করে ফেলে। এইসবের মাঝে ওর মুখে লাগানো ব্ল্যাক টেপ ছিঁড়ে দিতেই মিলড্রেডের রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে কোনো রকমের সরিয়ে পালাতে গেলে দুজনে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। হয়তো এটাই শেষ, বাঁচার আর আশা নেই। রুডি লাইভে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে ট্যাবটা বুকের মধ্যে জড়িয়ে ধরে, কিন্তু এর মাঝেও অনেকেই এইসব দেখে মজা পাচ্ছে, আবার কারোর মতে সব কিছু ফেক। তখনই নজর পড়ে মিলড্রেডের সেই কাটা আঙুলটার দিকে। মনে পড়ে যায় বইতে লেখা ছিল ফ্লেশ স্যাক্রিফাইসের কথা। তাহলে এটাই কি সেই মাংস? রুডি ভালোভাবে কিছু দেখতে পাচ্ছে না, চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। ওই অবস্থায় মিলড্রেডের মাথা থেকে মিট কাটারটা বের করে আঙুল কাটতেই যাবে, আর তখনই ঘটে যায় ব্লান্ডার। কারণ সে মিলড্রেডের আঙুলের জায়গায় নিজেরই আঙুল কেটে ফেলে। যেহেতু নিয়ম অনুযায়ী ফ্লেশ স্যাক্রিফাইস করা দরকার, তাই এর প্রভাব পড়তে শুরুও করে এবং এক অজানা শক্তি মিলড্রেডকে টেনে মাটির গভীরে নিয়ে যায়। রুডি আনন্দে লাফিয়ে ওঠে, কারণ সে যেটা বলেছিল সেটা করে দেখাতে পেরেছে এবং এক নতুন হিস্ট্রি ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ক্যামেরা ঘুরতেই দেখি এই ঘরের বাকি মৃতদের আত্মা একে একে তার দিকে এগোচ্ছে। কেননা মিলড্রেড মারা যাওয়ার পর এখন সবাই মুক্ত, পিছন ঘুরতে। তো বন্ধুরা, তোমাদের সাথেও কোনো বাড়িতে ঘুরতে গিয়ে এমন এক্সপিরিয়েন্স হয়েছে? কমেন্টে হ্যাঁ অথবা না। গাইস, আমার তো কোনো দিনও হয় নাই, আপনাদের সাথে হয়েছে কিনা জানান। এখন আমি শেষ করব। আমি আশা করি আপনাদের ভালো লাগছে। এখন শেষ করতেছি, আপনার লাইক সাবস্ক্রাইব করে। বাই বাই।